দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারবেন কি নির্বাচনে লড়তে? ঘণ্টা কয়েক পরই মালয়েশিয়া বন্ধ হয়ে যাচ্ছে 14 দেশের শ্রমবাজার, বিপাকে হাজার হাজার বাংলাদেশি। এবার কি পারমাণবিক বোমা তৈরি করবে ইরান, শঙ্কায় পশ্চিমা বিশ্ব। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের মাত্র 5 মাস আগে আইনি ধাক্কায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এখন কি করবেন নির্বাচনের দৌড়ে থাকা এই রিপাবলিকান নেতা? তাকে কি জেলে যেতে হবে? প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ কি থেমে যাবে? বিস্তারিত মেহরাব হোসেন খানের রিপোর্টে। বিতর্কিত ঘটনায় বলা চলে সমালোচনার বরপুত্র। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রে ক্ষমতার শীর্ষ পদে থাকতে যেমন, ক্ষমতা হারানোর পরও সমালোচনা তার নিত্যসঙ্গী। বিশ্ব রাজনীতির খবরাখবর যারা রাখেন তাদের কাছেও আকর্ষণীয় এক চরিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আইনি ঝামেলায় আদালতের ঐতিহাসিক রায়েও চলে এসেছে তার নামটি। ফৌজদারি মামলায় 34টি অভিযোগের সবগুলোতেই তাকে দোষী সাব্যস্ত করেছে জুরি বোর্ড, যা সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের বেলায় প্রথম। এখন কি করবেন তিনি? আবার প্রেসিডেন্ট হতে নির্বাচনী প্রক্রিয়ায় থাকাকালে বজ্রপাত সম এমন আঘাত সামলাবেন কিভাবে? এটি অপমানজনক। দুর্নীতিগ্রস্ত বিতর্কিত বিচারকদের দেওয়া কারচুপির রায় ছিল এটি। আগামী 5 নভেম্বর জনগণ আসল রায় দেবে এবং তারা জানে, সবাই জানে এখানে কি হয়েছে। আমরা অন্যায় কিছু করিনি। আমি খুবই নিরপরাধ মানুষ। দেশের জন্য, সংবিধানের জন্য লড়াই করছি। বর্তমানে পুরো দেশেই জালিয়াতি চলছে। বিচারক জুয়ান মার্চার জানিয়েছেন, ট্রাম্পের সাজার ঘোষণা দেয়া হবে 11 জুলাই। তারিখটি প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণার মাত্র 4 দিন আগে। 15 জুলাই রিপাবলিকান দলের প্রার্থী হিসাবে ট্রাম্পের নাম ঘোষণার কথা রয়েছে। এই রায়ের পেছনে আসছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ষড়যন্ত্র দেখছেন ট্রাম্প। প্রতিপক্ষকে আহত করতে, ঘায়েল করতেই বাইডেন প্রশাসন এটি করিয়েছে। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। দেশটা আর আগের মতো নেই। একে জাহান্নাম বানিয়ে ফেলা হয়েছে। এখানে অনেক বিভক্তি। দেশটা খুব বাজেভাবে ডুবতে বসেছে। কারাগার আর পাগলা গারদ থেকে ছাড়া পাওয়া লোকজন, সন্ত্রাসীদের অনুপ্রবেশে দেশটা ভরে যাচ্ছে। দেশটা ছিনিয়ে নিচ্ছে তারা। এই মামলায় 21 দিন ব্যাপী যুক্তিতর্ক আর জেরা শেষ হয় গত মঙ্গলবার। বুধ ও বৃহস্পতিবার নজিরবিহীন রায় পড়েন 12 সদস্যের জুরি বোর্ড। 2016 সালে নির্বাচনের আগে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার বিতর্কিত ঘটনা এই মামলায় অভিযোগের তালিকায় ছিল। অভিযোগ রয়েছে, ট্রাম্পের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের তথ্য গোপন করতে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়েছে। এই অর্থ লেনদেন করেছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের এই তথ্যটি গোপন করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর জামিনে থাকা ট্রাম্পের কি সাজা হতে পারে, এ নিয়ে চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। তার কি জেল হবে? ফৌজদারি আসামি ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতারই বা কি হবে? এই মামলায় প্রতিটি অভিযোগে সর্বোচ্চ 4 বছর করে কারাদণ্ডের বিধান থাকলেও 77 বছর বয়সী ট্রাম্পের ক্ষেত্রে বিচারক শুধু জরিমানা করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া রায়ের বিরুদ্ধে আপিল করলে তার নিষ্পত্তি হতেও কয়েক মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। খুব শিগগিরই এই মামলায় আপিল করতে দেখবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যা বিনা আপিলে যেতে দেবে না আসামি পক্ষ। বিচার প্রক্রিয়ায় এমন অনেক আইনের প্রয়োগ করা হয়েছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি, যা আপিল করার জন্য মোক্ষম সুযোগ। দেখতে হবে অপরাধ পর্যালোচনায় যেসব বিষয়কে বেআইনি ধরা হয়েছে তার সাথে কি বিচারকদের সর্বসম্মত মত ছিল। বলা যায় আপিলের অনেকগুলো ধারা দেখতে পাবেন আপনারা, যা কয়েক মাসেও নিষ্পত্তি হবে না, বছর লেগে যেতে পারে। সুতরাং ভোটের বছরে অপরাধের দায় নিয়েই থাকতে হবে সাবেক প্রেসিডেন্টকে। নির্বাচনের আগে আপিল নিষ্পত্তি হবে না। আপিল নিষ্পত্তি না হলে কি নির্বাচনে প্রার্থী হতে পারবেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে,
প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর, জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং অন্তত ১৪ বছর স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের শর্ত পূরণ করতে হবে। আর ফৌজদারি মামলায় অভিযুক্ত কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না এমন শর্ত দেশটির সংবিধানে নেই। তাই সার্বিক বিচারে নির্বাচনে প্রার্থী হতে, এমনকি প্রেসিডেন্ট হতেও বাধা নেই ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে হস্তক্ষেপ করে ফলাফল পাল্টানো সহ একাধিক মামলা চলছে তার বিরুদ্ধে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ক্ষমতা আর রাজনীতি, কূটনীতি সবখানেই মুখর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কখনো প্রতিপক্ষকে আঘাত করেছেন তীক্ষ্ণ ভাষায়, কখনো জটিল করেছেন অভিবাসীদের জীবন। নানা রঙের বর্ণাঢ্য জীবন ট্রাম্পের। এর মাঝেই সামনে আসে যৌন কেলেঙ্কারির গল্প। ঘুষ দিয়ে তথ্য গোপনের মামলায় ফেঁসে শেষ পর্যন্ত পান অপরাধীর তকমা। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনের আগে স্টর্মির মুখ বন্ধ করতে ট্রাম্পের পক্ষ থেকে দেয়া হয় ঘুষ। গোপন করা হয় অর্থ লেনদেনের তথ্য। নথিপত্র জালিয়াতি মামলার ৩৪টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হন রিপাবলিকান পার্টির এই নেতা। ৩০ মে বৃহস্পতিবার ঐতিহাসিক এই রায় দেন নিউ ইয়র্কের একটি আদালত। ডোনাল্ড ট্রাম্পের আগে ফৌজদারি অপরাধে কখনো বিচারের মুখে পড়েননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। ৭৭ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে দেয়া রায় নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ওহ গড, আমি তো জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম। এটা ভীষণ বিব্রতকর। আমার বারবার মনে হচ্ছিল কিভাবে এমনটা সম্ভব হলো। যত বেশি টাকা পয়সা তত বেশি শক্তি। আমেরিকায় এরকম সময়ের সমাপ্তি ঘটল। নিউ ইয়র্কের ম্যানহাটনে দীর্ঘ ৫ সপ্তাহ ধরে শুনানির পর ট্রাম্পকে দোষী ঘোষণা করেন ১২ জন বিচারকের একটি বেঞ্চ। স্থানীয়দের অনেকে মনে করছেন দেশে এখনও আইনের শাসন আছে। সাবেক প্রেসিডেন্টকে অপরাধী সাব্যস্ত করা সবচেয়ে বড় দৃষ্টান্ত। আমার কাছে বেশ ভালো লাগছে। আজকের দিনটি আমেরিকান জনগণের জন্য চমৎকার একটি দিন। আইনের প্রতি যাদের বিশ্বাস আছে এমন সবাইকে বলতে চাই, আপনারা তো বুঝতেই পারছেন এটা একটা দারুণ দিন। যারা আইন মেনে চলেন তারা দেখছেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। মামলাকে হাতিয়ার বানিয়ে আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। আদালতে এমন অভিযোগ এনেছিলেন ট্রাম্পের পক্ষের আইনজীবীরা। মামলার রায়ে নিশ্চিত হল জবাবদিহিতা, এমন ধারণা পোষণ করেন অনেক আমেরিকান। আমি খুব খুশি, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পেরও কিছু জবাবদিহিতা আছে। তিনি তো বহু বছর, এমনকি কয়েক বছর ধরে আইন ফাঁকি দিয়েছেন। অবশেষে তিনি ধরা পড়লেন। আমরা এখানে গণতন্ত্রের জন্য লড়াই করছি। এটা ছিল নির্বাচনে হস্তক্ষেপের মামলা। এটা শুধু পর্ন তারকাকে নিয়ে করা যৌন মামলা নয়, এটা ছিল নির্বাচনের নাক গলানোর মামলা। আগামী ১১ই জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করবেন বিচারপতি জুয়ান মার্চান। ৫ই নভেম্বরের আসন্ন নির্বাচনে রাষ্ট্রপতি পদে ট্রাম্পকে মনোনীত করবে রিপাবলিকান পার্টি। বিষয়টি যখন প্রায় নিশ্চিত, তখনই এমন গ্যাড়াকলে ফাঁসলেন সাবেক এই প্রেসিডেন্ট। একই রকম অপরাধের জন্য রয়েছে ছোটখাটো শাস্তি ও জরিমানার নজির। তবে সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। জেলখানায় আটক থেকেও তিনি চালাতে পারবেন নির্বাচনী প্রচারণা। শাস্তির পরিমাণ যেমনই হোক, সাজাপ্রাপ্ত হলে ট্রাম্পের জন্য আগের চাইতে কঠিন হবে ভোটের হিসাব নিকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আজ রাত থেকে মালয়েশিয়া বন্ধ হতে যাচ্ছে 14 দেশের শ্রমবাজার, বিপাকে বাংলাদেশের কয়েক হাজার শ্রমিক। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিনের ঘোষণা অনুযায়ী শুক্রবার রাত 12টার পর থেকে কোনো বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। বর্তমানে প্রায় 30,000 কর্মী ভেতরে প্রবেশের অনুমতির অপেক্ষায় আছেন। প্রবেশ করতে না পেরে অপেক্ষমান কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। কর্মী প্রবেশের সময় আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীরা উল্টো পথে দুবাই, কাতার, চীন, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া হয়ে দেশটিতে ঢুকছে। অনেকের অভিযোগ, বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট চক্র মালয়েশিয়ায় 30,000 টাকার ওয়ান ওয়ে টিকিটের দাম
95,000 থেকে 1 লাখ টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বর্তমান কোটার অধীনে 1 জুন থেকে নতুন কোনো শ্রমিক নেবে না মালয়েশিয়া। অন্যদিকে এই কোটা পদ্ধতিতে সংস্কার এবং 30 জুন শ্রমিকদের আসার ক্ষেত্রে বিদ্যমান আইনের মেয়াদ শেষ হলে নতুন করে কর্মী নেওয়ার বিষয়টি বিবেচনা করবে মালয়েশিয়া সরকার। রাফা অভিযানে 300 ফিলিস্তিনি যোদ্ধার প্রাণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। উদ্বাস্তু শিবিরগুলো চলছে ইসরায়েলি তাণ্ডব। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানায়, জেনিনে একটি হাসপাতাল ঘিরে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 6 মে থেকে রাফা শহরে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় 300 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এসব জানান। গাজায় চলমান ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা 36,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। এছাড়া গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 53 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 357 জন। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা 81,000 ছাড়িয়েছে। চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি বলছে, বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিনে এক উদ্বাস্তু শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্য ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ আরও জানায়, জেনিনের সংঘর্ষে কমপক্ষে 6 ফিলিস্তিনি আহত হয়েছে। সেখানে একটি হাসপাতাল ঘিরে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইফাত জাহান, বাংলাভিশন। দুবাইতে সার তৈরি হচ্ছে রেস্তোরাঁর খাবারের উচ্ছিষ্ট দিয়ে, যা মরুভূমির বুকে ফসল উৎপাদনে এক নতুন দিগন্তের উন্মোচন। কেবল জমি উর্বর নয়, কার্বন নিঃসরণ কমাতে ব্যাপক ভূমিকা রাখছে এই সার। উদ্যোক্তাদের দাবি, খাবারের বর্জ্য হিসেবে থেকে তৈরি সার দুবাইয়ের মাটি গঠনকে উন্নত করবে, কমাবে বাইরের দেশের উপর নির্ভরশীলতা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মরুতে ফসল ফলানোর চ্যালেঞ্জ নতুন কিছু নয়। দুবাইতে এই দৃশ্য পাল্টে ফসল উৎপাদনে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। খাদ্যের উচ্ছিষ্ট বা বর্জ্য থেকে তৈরি হচ্ছে সার। ভালো মাটির গুণগত মান বৃদ্ধির পাশাপাশি এই সার ভূমিকা রাখছে কার্বন নিঃসরণ কমাতেও। সংযুক্ত আরব আমিরাতের ডিজিটাল প্ল্যাটফর্ম রিলুপ 2021 সালে বর্জ্য থেকে সার উৎপাদনের কাজটি শুরু করে। এখন পর্যন্ত তারা 10 লক্ষ কিলোগ্রামেরও বেশি পরিমাণ খাবারের উচ্ছিষ্ট অংশ সারে রূপান্তর করেছে। এটি 12 লক্ষ কেজির বেশি কার্বন নিঃসরণ কমিয়েছে। If we look here at the farming industry, one of the main challenges is rich soil, and most of the soil and fertilizers in the country are. যদি আমরা এখানে কৃষি শিল্পের দিকে তাকাই, প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো সমৃদ্ধ মাটি। এখানে বেশিরভাগ মাটি ও সার বাইরে থেকে আনা হয়। আমরা খাদ্যের বর্জ্য থেকে সার তৈরি করছি। এটি অত্যন্ত সমৃদ্ধ, যা সত্যি আমাদের মাটির গঠনকে উন্নত করে। মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি কৃষি খাতে উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় এই সারের ভূমিকা ব্যাপক। Environment to cultivate and to help the agricultural sector and depend and improve our food security for the. রিলুপ দুবাইতে প্রায় 100টির বেশি রেস্তোরাঁ থেকে খাদ্যের উচ্ছিষ্ট অংশ সংগ্রহ করে থাকে। বর্জ্য সংগ্রহের পর আরও বিভিন্ন ধরনের গাছের উচ্ছিষ্ট অংশের সাথে মিশিয়ে প্রায় 12 সপ্তাহ রেখে দেওয়া হয়। পরবর্তীতে এটি উন্নত মানের জৈব সারে পরিণত হয়। Natural composting process can take from around 8 to 12 weeks to fully get processed. আমরা এই সার তৈরিতে 8 থেকে 12 সপ্তাহ সময় নিয়ে থাকি। এই মিশ্রণটি তৈরিতে সূর্যের তাপের প্রয়োজন হয়। প্রাকৃতিক উপায়ে কৃমি এবং ছত্রাকের মতো জীব সারের গুণগত মান বাড়ায়। শাকসবজি ও পুষ্টিকর ফল উৎপাদনে কম্পোস্ট সবচেয়ে বেশি ব্যবহার করে কৃষকরা। Organisms like worms and fungi aid in the process of composting to produce what we call brown gold that is very nutritious to be used to produce. এই সারে স্থানীয় কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। তারা মনে করেন অর্গানিক খাদ্য তৈরিতে অর্গানিক সারের উপস্থিতি জরুরি। সংযুক্ত আরব আমিরাত সরকার 2030 সালের মধ্যে দেশটিতে খাবারের অপচয় ও বর্জ্য 50% কমিয়ে আনতে চায়। বিশেষজ্ঞদের মতে খাবার থেকে সার উৎপাদন এই পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।
বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত ৩০ গুণ বেশি ইউরেনিয়াম আছে ইরানের কাছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। এবার কি তাহলে পারমাণবিক বোমা তৈরি করেই ফেলবে ইরান? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর শঙ্কাই কি এবার সত্যি হতে যাচ্ছে? এবার কি তাহলে পারমাণবিক বোমা তৈরি করেই ফেলবে ইরান? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর শঙ্কাই কি এবার সত্যি হচ্ছে? নিজেদের শক্তি ও ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন কি এবার ইরান করেই ছাড়বে? পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম বৃদ্ধির কাজ বেশ ভালোভাবেই এগিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর দুটি গোপন প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম AP। IAEA বলছে ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা 2015 সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। ইরানের কাছে বর্তমানে 142.1 কেজির 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে 20 কেজি বেশি। এছাড়াও ইরানে বর্তমানে সামগ্রিকভাবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 6,201 কিলোগ্রাম, যা গত ফেব্রুয়ারিতে ছিল মাত্র 675 কিলোগ্রাম। জাতিসংঘের পরমাণু নজরদারি প্রধান এবং IAEA এর পরিচালক রাফায়েল গ্রোসি গত মাসে সতর্ক করে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পথ বেছে নেয় তবে সেটি কঠিন কিছু হবে না, কেননা ইরানের কাছে এখন যে পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা দিয়ে প্রায় 4টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইরানের কাছে সামগ্রিকভাবে 13টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে। এসব তথ্যে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। আর ইরানের এসব কার্যক্রমের কারণে বাইডেন প্রশাসনের উপর চটেছেন ইউরোপীয় কূটনীতিকরা। ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েও কাজ না হওয়ায় বাইডেনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তাদের অনেকে। কিন্তু ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময়, তাই চাইলেও এখন বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। IAEA এর 35 সদস্য দেশের বোর্ড অফ গভর্নরের পক্ষ থেকে 1.5 বছর আগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পাশ করা হয়। ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী সপ্তাহের বোর্ড মিটিংয়ে ইরানের জন্য নতুন খসড়া প্রস্তাব আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়নি, কেননা এ ধরনের পদক্ষেপ নিলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে আরও বাড়তি পদক্ষেপ গ্রহণ করতে পারে। 2015 সালে যুক্তরাষ্ট্রসহ 6 বিশ্বশক্তি ও ইরানের মধ্যে বহুপাক্ষিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। কিন্তু 3 বছর পর 2018 সালে ওই চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর আগের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরান আস্তে আস্তে চুক্তির শর্তগুলো মানা বন্ধ করে দেয়। একই সঙ্গে ইউরেনিয়ামের মজুদ বাড়াতে থাকে দেশটি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরান ইউরোপে হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। তার দাবি, অগাস্টে প্যারিস অলিম্পিকের আগে ইউরোপ জুড়ে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে এই দেশটি। ইরান ইউরোপে হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এসব পোস্ট করে জানান, তার দাবি আসন্ন আগস্ট মাসে প্যারিস অলিম্পিকের আগে ইউরোপ জুড়ে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে দেশটি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রধান মদতদাতা উল্লেখ করে ইসরায়েল কাটস বলেন, খুব দেরি হওয়ার আগে আমাদের তাকে এখনই থামাতে হবে। তবে ইরানের হামলার বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি এ পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে ইরান অপরাধী চক্রের ব্যবহার করছে বলে অভিযোগ আনে সুইডেনের নিরাপত্তা সংস্থা। এরপরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য আসে। ইফাত জাহান, বাংলা ভিশন।
যখন ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠা এগিয়ে আসছে বিশ্বের বড় বড় অমুসলিম দেশ, তখন সৌদি আরবের পাঠ্য বইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশ করে এমন মোট 21টি বিষয় দেশটির নতুন পাঠ্যপুস্তক থেকে সরিয়ে ফেলা হয়েছে। যখন ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে প্রতিবাদ করছে অমুসলিম দেশের নাগরিকরা, ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসছে বিশ্বের বড় বড় অমুসলিম দেশ, তখন ভিন্ন রূপ দেখাচ্ছে সৌদি আরব। স্কুলের পাঠ্যবই থেকে ফিলিস্তিনের পতাকা সরিয়ে ফেলছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব। সৌদি আরবের পাঠ্য বইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশ করে এমন মোট 21টি বিষয় দেশটির নতুন পাঠ্যপুস্তক থেকে সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি ইম্প্যাক্ট সি নামের একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে। সৌদির পাঠ্য বইগুলোতে গত 5 বছরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছে সংস্থাটি জানিয়েছে তারা 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশ হওয়া 371টি পাঠ্য বই পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছে। এই গবেষণায় দেখা গেছে দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ এই শিরোনামের একটি অধ্যায় ছিল। নতুন শিক্ষাক্রম অনুসারে সেই বইটি 2023 সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। এর বদলে আরেকটি বই এখন পড়ানো হচ্ছে, যেখানে ফিলিস্তিনের আন্দোলনের বিষয়টি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে পঞ্চম ও নবম শ্রেণী সামাজিক শিক্ষা বইয়ে থাকা মানচিত্রে ইসরায়েল বা ফিলিস্তিন কোনো দেশেরই নাম নেই, অথচ 2022 সালে এই 2 শ্রেণীর বইয়ের মানচিত্রে শুধুমাত্র ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফিলিস্তিনের নামও মুছে দেওয়া হয়েছে। এছাড়া দশম ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা ও ভূগোল বইয়ে যে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র ছিল সেটিও মুছে ফেলা হয়েছে। সৌদির 2021 সালের পাঠ্য বইয়ে দখলদার ইসরায়েলকে জায়নিস্ট বা ইহুদিবাদী হিসাবে অভিহিত করা হয়েছিল, কিন্তু 2022 সালে এটি মুছে দেওয়া হয়। এমনকি ফিলিস্তিনের প্রতি সৌদি এবং আরব বিশ্বের সমর্থন বিষয়ক একটি বই 2023 সালে এসে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, হাই স্কুলের সামাজিক শিক্ষার একটি বইয়ে আগে ইসরায়েলকে ইহুদিবাদী শত্রু হিসাবে অভিহিত করা হতো, কিন্তু এটি পরিবর্তন করে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী করা হয়েছে, আর ইহুদিবাদী শব্দটি পরিবর্তন করে দেওয়া হয়েছে ইসরায়েলি। এছাড়াও ইসরায়েলের ব্যাপারে আগে যে কঠোর ভাষার ব্যবহার হতো সেগুলোকে সংযত করা হয়েছে। এমনকি ভবিষ্যতে ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হতে পারে এমন সতর্কবার্তাও দিয়ে রাখা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি তরুণ প্রজন্মের কাছে ইসরায়েলকে ইতিবাচক রূপে উপস্থাপন করতেই এমন সংস্করণ আনা হয়েছে। এর ফলে দেশটির নতুন প্রজন্ম ফিলিস্তিনবাসীর দীর্ঘ সংগ্রাম ও নির্যাতিত হওয়ার ইতিহাস সম্বন্ধে সঠিক ধারণা পাবে না। সৌদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে গবেষণার ফলাফল সম্পর্কে কোনো মন্তব্য করেনি। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের লক্ষ্য কিংডমকে আধুনিকীকরণ এবং পশ্চিমা দেশ ও ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নত করা। তার ভিশন 2030-র সাথে পাঠ্যপুস্তকের এসব পরিবর্তন সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ডাইনোসর পর্বত খুঁজে পেয়েছেন চীনের জীবাশ্মবিদরা। সেখানে মিলেছে 400 ডাইনোসরের পায়ের ছাপ। তাদের দাবি, এই ছাপগুলো 120 মিলিয়ন বছর আগের। গবেষকরা বলছেন, এই ধরনের আবিষ্কার অভূতপূর্ব। শুভ ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। জীবাশ্মবিদরা দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের সুচিয়ংয়ে 400টিরও বেশি ডাইনোসরের পায়ের ছাপ পেয়েছেন, যা 120 মিলিয়ন বছর আগের। চলতি বছর মে মাসে 2জন স্থানীয় বাসিন্দা ভেড়া চড়ানোর সময় ডাইনোসরের পদচিহ্নে হোঁচট খেয়ে পড়ে যায়। পরে তারা বিষয়টি লুফেং মিউনিসিপ্যাল ন্যাচারাল রিসোর্সেস ব্যুরোকে জানান। আমরা বড় দুটি পাথরের গর্ত খুঁজে পেয়েছি। আমরা এই পাথর দুটি সম্পর্কে প্রথমে জেনেছি, পরে আমরা ভালোভাবে তাকালাম, সেখানে আমরা 20 থেকে 30টি বড় গর্ত পেয়েছি। জীবাশ্মগুলি লুফেং শহরের কংলংশান পাহাড়ে পাওয়া গেছে। গর্ত এবং অন্যান্য চিহ্ন বলছে ডাইনোসরের পায়ের ছাপ ধারণকারী শিলাস্তরটি প্রায় 120 মিলিয়ন বছর আগের।
গবেষণা যতই এগিয়ে যাচ্ছে ততই বিস্মিত হচ্ছেন বিজ্ঞানীরা, কারণ দিন বাড়ার সাথে সাথে বাড়ছে জীবাশ্ম পাওয়ার সংখ্যা। এখন পর্যন্ত 400 ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের। পায়ের ছাপগুলিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। বড় ছাপগুলোকে সরোপোডাসের মতো দেখতে, যেমন ডিসপ্লোডোকাস। কংলনশান টাউন ডাইনোসর পর্বত হিসাবে পরিচিতি পেয়েছে। পর্বতটি জীবাশ্ম পাওয়ার জন্য একটি কেন্দ্রও বটে। গবেষকরা বলছেন এ ধরনের আবিষ্কার অভূতপূর্ব। লুফেং পর্বত প্রাথমিক ক্রিটেসিয়াস যুগের অনেক প্রজাতির বিচরণ ক্ষেত্র। শুভ ইসলাম, বাংলাভিশন নিউজ ডেস্ক। নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সময় পার করছে উগান্ডা। এবারই প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নেবে তারা। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পর উগান্ডাকে ঘিরে অনেকের আগ্রহ তৈরি হয়েছে, অনেকের মনে জেগেছে নানা প্রশ্ন। উগান্ডায় কি ক্রিকেট ঐতিহ্য বলে সত্যি কিছু আছে? সেই দেশের ক্রিকেট কাঠামোই বা কেমন? না, স্ক্রিনের জার্সিটি দেখে অস্ট্রেলিয়ার জার্সি ভাবার দরকার নেই, এটা উগান্ডা ক্রিকেট দলের জার্সি। কিন্তু এই জার্সি না, বরং অন্য আরেকটি জার্সি পরেই এই টুর্নামেন্টে খেলবে আফ্রিকার এই দলটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের জার্সি ডিজাইনের একটা প্রতিযোগিতার আয়োজন করে উগান্ডা। শেষমেশ এলিজা মাঙ্গনি নামের একজনের ডিজাইনটি প্রথম স্থান লাভ করে। ওই ডিজাইনেই পরে বানানো হয় উগান্ডার জার্সি। কিন্তু তা দেখেই আপত্তি তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এরপরই বদলানো হয় দলটির জার্সি। সে যাই হোক, এবারই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলটি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর উগান্ডাকে ঘিরে অনেকের আগ্রহ তৈরি হয়েছে, অনেকের মনে জেগেছে নানা প্রশ্ন। উগান্ডায় কি ক্রিকেট ঐতিহ্য বলে সত্যি কিছু আছে? সেই দেশে ক্রিকেট কাঠামোই বা কেমন? চলুন সে বিষয়ে আজ বিস্তারিত জানা যাক। উগান্ডায় ক্রিকেট আছে অনেক দিন ধরেই, যার উৎপত্তি ইংরেজদের হাত ধরেই। প্রতিনিধিত্ব ছিল ভারতীয়দেরও, যে কারণে খুব একটা সময় লাগেনি স্কুলগুলো এবং সব গোত্রে ক্রিকেট ছড়িয়ে পড়তে। সর্বপ্রথম 1951 সালে হয় প্রথম শ্রেণীর ক্রিকেট, যদিও সেই ম্যাচের কোনো আর্কাইভ নেই। মূলত স্কুল ক্রিকেট আর মিনি ক্রিকেট উগান্ডা জাতীয় দলের সবচেয়ে বড় পাইপলাইন। 1975 সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় পূর্ব আফ্রিকা নামে একটি দল। সেই দলে খেলেছেন কেনিয়া, তানজানিয়া, জাম্বিয়া ও উগান্ডার ক্রিকেটাররা। এরপর 1998 সালে আইসিসি সহযোগী সদস্যের মর্যাদা পায় উগান্ডা। দক্ষিণ আফ্রিকার পর এই অঞ্চলে ক্রিকেটের দ্বিতীয় পরাশক্তি হয়ে উঠতে পারে তারা। সে সময় এমনটাই ভাবা হচ্ছিল, যদিও এখনো সে পর্যন্ত পৌঁছাতে পারেনি দলটি। 2024 টি-20 বিশ্বকাপের সামনে রেখে বাড়ানো হয় দলের সংখ্যাও। স্বাভাবিকভাবেই এতে সুযোগ বেড়ে যায় নতুন অনেক দলের। তবে উগান্ডার বড় বাধা ছিল জিম্বাবুয়ে, নামিবিয়া ও কেনিয়ার মতো বড় নামগুলো। তবুও সব বাধা টপকে যেন নিজেদের ক্রিকেট দিগন্তের নতুন ইতিহাস রচনা করেই ফেলল তারা। প্রথমবারের মতো আইসিসি টি-20 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো উগান্ডা। তাই তো বেশিরভাগ ক্রিকেট ভক্তের একটাই প্রত্যাশা, এই টুর্নামেন্টেও যেন বড় কোনো প্রতিপক্ষকে হারিয়ে তাক লাগাতে পারে দলটি। আলিফ চৌধুরী, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।